দেখো সমাস সম্পর্কে চলে আসছি প্রথমেই কর্মধারয় সমাসে। তো আমরা বলেছিলাম যে তিনটা সমাসে তোমার পরপদের অর্থের প্রাধান্য থাকে। সেই তিনটা কি ছিল? দ্বিতক। দ্বিতক বলতে দ্বিগু, তৎপুরুষ এবং হচ্ছে কর্মধারয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা কর্মধারয় সমাসে চলে এসেছি। তো এখানে দেখো বিভক্তি বা সংখ্যার ঝামেলা নেই। এটা বলতে বোঝাচ্ছে মূলত তৎপুরুষে আমরা যেটা দেখেছিলাম পরপদের অর্থের প্রাধান্য পাই, কিন্তু সেই সাথে কি হয়? তৎপুরুষে বিভক্তি লোপ পায়। তাহলে দেখো কর্মধারয় কি হচ্ছে না, এই বিভক্তি লোপ পাওয়া বা কোনো কিছুর ঝামেলা থাকছে না। ছড়া, ছড়া বলতে সৌমিত্র শেখরের যে ছড়াটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে, যিনি, যেটি, তিনি কর্মধারয়। মানে আমরা ব্যাস বাক্যে এই যে, যিনি বা যেটি, এটি এগুলো পেতে পারি। তাহলে দেখো যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। তাহলে দেখো আবার আমরা এটাও পড়েছি, আবার এটাও জানি যে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষের অন্তর্ভুক্ত বলে মনে করেন, যেহেতু পরপদের অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। তো কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। আমি প্রথম ক্লাসে তোমাদের যে 35 থেকে এই পর্যন্ত যে কয়টি প্রশ্ন এসেছে সমাস থেকে, সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখিয়েছিলাম কেমন প্রশ্ন এসেছে। তোমরা দেখেছিলে কর্মধারয় থেকে বেশ কয়েকটি প্রশ্ন ছিল, এবং কর্মধারয় সমাসটা একটু ভালো করে দেখো, মানে একটু মনোযোগ দিলে আশা করি যাদের সমস্যা আছে, অনেকের হয়তো কোনো সমস্যা নেই বা আগে পড়েছো, কোচিং করেছো, কিংবা ধরো তোমার প্রিলির জন্যই পড়েছো, অনেকে আছো যে ভুলে গেছো বা একেবারেই নতুন, তারা একটু খেয়াল করো ভালো করে। বিশেষ্য এবং বিশেষণ। আচ্ছা, তুমি হচ্ছে সাব্বি, তো এটা তোমার হচ্ছে নাম, তুমি একজন মানুষ, এটাও একটা নাম, জাতির নাম। যে কোনো কিছু নামই হচ্ছে বিশেষ্য। আর তুমি খুব ভালো ছেলে, আবার ছোটবেলায় তুমি খুব দুষ্ট ছেলে। হ্যাঁ, তোমার বউটা খুব লক্ষ্মী। এই যে ভালো বললাম, দুষ্ট বললাম, লক্ষ্মী বললাম, এগুলো হচ্ছে তোমাদের কি গুণাগুণ। আবার দোষও হতে পারে, যেমন তুমি এখন ধরো এখন কেমন আমি জানি না, যাই হোক এই দোষ গুণ ইত্যাদি এগুলোই হচ্ছে তোমার বিশেষণ। ঠিক আছে, আমি যদি এখন এগুলো পড়াই কেমনে হবে? আচ্ছা, যাই হোক, সাধারণ কর্মধারয় দেখো এখানে কিসের সাথে কি বসেছে দেখো, তোমার বিশেষ্যের সাথে বিশেষণ যোগে হতে পারে, আবার বিশেষণের সাথে বিশেষ্য হতে পারে। হ্যাঁ, সাধারণ কর্মধারয় এখানে যেমন, কিন্তু পরপদের কি পাবে? অর্থ প্রাধান্য পাবে। যেমন আলু সিদ্ধ, তাহলে আলু সিদ্ধ কিভাবে? আলু কি এখানে? আলু হচ্ছে বিশেষ্য প্লাস সিদ্ধটা এখানে কি? বিশেষণ। একইভাবে দেখো তো লঙ্কা বিশেষ্য, লঙ্কাটা কেমন? বাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিশেষণ। তারপর আসো রাজা ধম, মানে হচ্ছে রাজা কেমন? রাজা হচ্ছে অধম, তাহলে এখানে রাজা বিশেষ্য, অধম হচ্ছে তোমার বিশেষণ। নর উত্তম, নর মানে পুরুষ, সে কেমন? সে হচ্ছে উত্তম। তাহলে এখানে দেখো তোমার ব্যাস বাক্যগুলো কিভাবে হবে? সিদ্ধ যে আলু, আমি সবগুলো লিখছি না, ঠিক আছে? সিদ্ধ যে আলু, তারপর হচ্ছে লঙ্কা বাটা, তাহলে এটা কি হবে? বাটা যে লঙ্কা, বাটা যে লঙ্কা। রাজা ধম, অধম যে রাজা। তারপর হচ্ছে তোমার নরোত্তম, উত্তম যে নর। এগুলো হচ্ছে বিশেষের সাথে বিশেষণ হচ্ছে। আর এখানে দেখো নীল যে আকাশ, ছিন্ন যে পত্র, তাহলে এখানে কি হলো? বিশেষণ যোগ বিশেষ্য। ঠিক আছে, তাহলে নীল যে আকাশ, ছিন্ন যে পত্র, হেড যে পণ্ডিত বা মহান যে আত্মা বা মহৎ যে আত্মা, সেটা কি? এগুলো হচ্ছে তোমার সাধারণ কর্মধারয়। এই প্রকারভেদগুলো দেখো মধ্যপদলোপী কর্মধারয়। যে কর্মধারয় সমাসে
ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। আমরা একদম প্রথম ক্লাসে দেখিয়েছিলাম তোমার ব্যাস বাক্যের কোনটা পূর্বপদ, কোনটা হচ্ছে পরপদ, আবার কোনটা হচ্ছে তোমার মধ্যপদ। এখন একটা জিনিস খেয়াল করো, বলেছে মধ্যপদের লোপ হয়, একবারও বলে নাই এখানে বিভক্তি লোপ হয়। কি বলেছে? বলেছে মধ্যপদের লোপ হয়। তাহলে এখানে দেখো বিভক্তির সাথে এটার কোনো কি নেই, সম্পর্ক নেই। যেমন সিংহ চিহ্নিত আসন, তাহলে কি হলো? সিংহাসন। কিংবা ধরো মানি ব্যাগ, তাহলে মানি ব্যাগ কি হবে? মানি রাখার ব্যাগ। সাহিত্য সভা কি? সাহিত্য বিষয়ক সভা। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, তাই তো? তাহলে দেখো এখানে, দেখো এখানে মধ্যপদ লোপ পাচ্ছে এবং কোন অর্থটা প্রাধান্য পাচ্ছে দেখো তো, পূর্বপদ নাকি পরপদ? সবগুলোই পরপদ, কারণ তোমার এখানে মানি বুঝাচ্ছে না। যদি মানি বুঝাতো তাহলে শুধু মানি লিখতো, তাই না? মানি ব্যাগ, এটা হচ্ছে তোমার টাকা রাখার ব্যাগ বা মানি রাখার ব্যাগ, মূলত এখানে মানি। একইভাবে সভা, একইভাবে সৌধ মূলত। তারপর হচ্ছে মূলত এখানে জামাই, কিন্তু সেই জামাই কেমন? জামাইটা হচ্ছে তোমার ঘর জামাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কর্মধারী সমাসে তোমার ব্যাস বাক্যের মধ্যপদের লোপ পেয়েছে, সেটাকে আমরা বলছি মধ্যপদলোপী কর্মধারয়। তারপর দেখো উপমান উপমেয়। আমি এখানে কিন্তু উপমিত লিখিনি, কিন্তু আমরা যখন প্রকারভেদ পড়েছি সেখানে কি লিখেছিলাম? উপমান লিখেছিলাম আর উপমিত লিখেছিলাম, ঠিক আছে? যেমন দেখো উপমান, যার সাথে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয় তাকে কি বলে? তাকে বলছে উপমান। আর উপমেয় কি বলছে? যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলে। যেমন ধরো এখানে কি আছে? তৌফিক আছে। যেমন ধরো তৌফিক, তৌফিক কিসের মতো বলবান বলো তো? সিংহের মতো বলবান। একটা জিনিস খেয়াল করো, আচ্ছা তৌফিক খুশি হয়ে গেছে যে সিংহের মতো বলবান বলেছি। এখানে খেয়াল করো তো, তৌফিককে আমি কার সাথে তুলনা দিয়েছি? এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমরা উপমান এবং উপমেয় বুঝে যাবা। এখন আছো সব জায়গায় বলবে বাস্তব অবাস্তব এই সেই, সেগুলো আমি বলে দিব, তবে শেষে বলে দিব, ঠিক আছে? শেষে বলে দিব, আগে মূল বিষয়টা বলো, তারপর আমি বলবো। আগে মূল বিষয়টা বুঝে নাও। এখানে আমি বলছি তৌফিক সিংহের মতো বলবান, হ্যাঁ। অথবা বলছি ধরো তৌফিক অমিয়র মতো মেধাবী। তাহলে দেখো আমি এখানে তৌফিককে কার সাথে তুলনা করেছি? সিংহের সাথে তুলনা করেছি। অথবা বললাম তৌফিক অমিয়র মতো কি? অমিয়র মতো মেধাবী, ঠিক আছে? তাহলে দেখো তৌফিক সিংহের মতো বলবান, এখানে আমি যার সাথে তুলনা করছি সিংহ কিংবা অমিয়, এরা মূলত কি? এরা হচ্ছে উপমান। একটু বুঝছো কিনা? এরা হচ্ছে উপমান। যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়। তাহলে এখানে তৌফিক মূলত কি? তৌফিক কি হবে? তৌফিক হচ্ছে উপমেয়। তাহলে উপমেয় কি? তৌফিক। আর উপমান কি? সিংহ। একটু বুঝছো? উপমান হচ্ছে সিংহ আর উপমেয় হচ্ছে তৌফিক। তাহলে খেয়াল করো, এদের মধ্যে তৌফিক সিংহের মতো বলবান সাধারণ গুণ কি? তৌফিক এবং সিংহের মধ্যে সাধারণ গুণ কি? অথবা তৌফিক এবং অমিয়র মধ্যে সাধারণ গুণ কি? বলবান হচ্ছে সাধারণ গুণ, কিংবা ধরো মেধাবী হচ্ছে কি? সাধারণ গুণ,
মেধাবী হচ্ছে সাধারণ গুণ, ঠিক আছে। এখানে তাহলে দুজনের উপমান এবং উপমেয়ের একটা কি আছে, একটা সাধারণ গুণ আছে, তাই না? একটা সাধারণ গুণ আছে। এখন আসো, আমরা প্রথমে কি পড়েছিলাম? উপমান কর্মধারয় পড়েছি না? উপমান কর্মধারয় সমাস। তাহলে দেখো, উপমানের সাথে যদি তোমার সাধারণ গুণের সমাস হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাই সাধারণ ধর্ম, এটাই হচ্ছে সাধারণ ধর্ম। যেমন আমি বললাম তানজিলা কিসের মতো সুন্দর? গোলাপের মতো সুন্দর। তাহলে গোলাপ আর তানজিলা সাধারণ ধর্ম কি? গোলাপ আর তানজিলা সাধারণ ধর্ম কি? সুন্দর। বুঝতে পেরেছ? তাহলে এখানে তানজিলা কি? তানজিলা হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করেছি গোলাপের মতো, তাহলে গোলাপ এখানে কি? উপমান। তাহলে দেখো তো কি বলছে, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। সাধারণ ধর্মবাচক পদের সাথে, তাহলে আমরা যে সাধারণ ধর্মটা বলেছিলাম, একবার বলেছি বলবান, একবার বলেছি মেধাবী। হ্যাঁ, এখানে দেখো, একবার বলেছি বলবান, আবার বলেছি মেধাবী। হ্যাঁ, এই সাধারণ গুণগুলোর সাথে উপমানের যে সমাস হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয় সমাস। একটু বুঝছো কিনা বলো? সবার এতটুকু ক্লিয়ার? তাহলে উপমানের সাথে কি থাকবে? সাধারণ ধর্ম থাকবে। উপমানের সাথে কি থাকবে? উপমান প্লাস সাধারণ যে ধর্ম সেটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে উপমান কর্মধারয়, এটা হচ্ছে উপমান কর্মধারয়। আর উপমানের সাথে যদি উপমেয়র সমাস হয়, উপমানের সাথে উপমেয়র যদি হয়, যেমন আমি তৌফিক আর অমিয়র, এখানে সাধারণ গুণ বাদ, তৌফিক আর সিংহ, এদের যদি সমাস হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? উপমেয় কোনো সমাস নাই, সেটাকে আমরা বলবো উপমিত। উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয় তাকে, সেটা বলছে, তাকে আমরা বলবো উপমিত। উপমান আর উপমিত ক্লিয়ার কিনা বলো তো? মোট কথা হচ্ছে উপমান কর্মধারয় সমাসে তোমার কি থাকবে? সাধারণ গুণ থাকবে, তারপর হচ্ছে উপমিততে কি থাকবে না? সাধারণ গুণটা থাকবে না। উপমিত ক্লিয়ার না? আমরা যখন পড়বো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, উপমান কর্মধারয় সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন দেখো, কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো কি? ধরো চুল, ধরলাম চুল, কাজলের ন্যায় কালো। এখানে কার সাথে তুলনা করা হয়েছে বলো তো? এই চুলকে, আমি এখানে চুল লিখলাম না, চুলকে কার সাথে তুলনা করা হয়েছে? কাজলের সাথে। তাহলে কাজল কি বলো তো? কাজল হচ্ছে উপমান, কাজল হচ্ছে উপমান। আর চুল এবং কাজল দুটোই কি? দুটোই হচ্ছে কালো। কালোটা এখানে কি? কালোটা এখানে হচ্ছে সাধারণ ধর্ম একটা, ঠিক আছে। তাহলে দেখো তো, কাজল কালো কি হলো? এটা উপমান কর্মধারয়। একটু বোঝা গেছে? তাহলে দেখো, তুষার, তুষার মানে কি? তুষার মানে কি? তুষার হচ্ছে বরফ। তাহলে দেখো, তুষারের ন্যায়, তুষার সাদা না? তুষারের ন্যায় শুভ্র। অথবা বললাম তুষারের ন্যায় কি? ঠান্ডা বা শীতল। অথবা বললাম তুষারের ন্যায় ধবল, মানে সাদা, ঠিক আছে। এই সবগুলো, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শীতল, তুষারের ন্যায় ধবল, তাহলে তুষার শুভ্র, তুষার শীতল, তুষার ধবল, এগুলো সবগুলো কি হবে? উপমান কর্মধারয় সমাস। এখন আসো, অনেকে এটাকে কিভাবে উদাহরণ দেয় দেখো। বলে বাস্তব তুলনা বুঝাবে। বাস্তব তুলনা কি?
তুষারও সাদা, তুষার তো আছে, আছে কি না? তুষার মানে বরফ, তাহলে বরফ বাস্তবে আছে। আবার দেখো শুভ্র, তুষার কেমন? শুভ্র, এটাও আছে। তো অনেকে এটা এভাবে বলে যে বাস্তব তুলনা বুঝাবে, কিন্তু মূলত বিষয়টা কি? মূলত বিষয়টা হচ্ছে তোমার উপমানের সাথে কিসের হয়? সাধারণ ধর্মের যে সমাস হয় সেটাই হচ্ছে তোমার উপমান কর্মধারয় সমাস। রক্তের ন্যায় লাল, রক্ত লাল, তাহলে সাধারণ ধর্ম কি? লাল। একইভাবে দেখো এখানে ভুল করে এটা চলে আসছে, ঠিক আছে, এটা লেখার সময় ভুলে চলে আসছে উপমান কর্মধারয়ে। এখানে যদি থাকতো সাধারণ ধর্মটা যদি উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে এটা কি হতো? উপমান কর্মধারয় হতো, ঠিক আছে। যেমন ধরো ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কিসের নেই? ভ্রমর কিসের নেই? কৃষ্ণের নেই। কৃষ্ণ মানে হচ্ছে কালো, তাহলে ভ্রমর কৃষ্ণের নেই। তাহলে এখানে দেখো ভ্রমর কৃষ্ণ, তাহলে ভ্রমরের সাথে কি থাকছে? কৃষ্ণ থাকছে। কৃষ্ণটা এখানে কি? সাধারণ গুণ, তাহলে ভ্রমর কৃষ্ণ এটা কি? উপমান কর্মধারয়। তাহলে দেখো উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আমরা যখন ব্যাস বাক্য করব তখন দেখো প্রতিবার কি হবে? এটা এখানে ভুলে চলে আসছে, ঠিক আছে। বাহুলতার নেই, এটা হচ্ছে তোমার উপমিতর উদাহরণ। তাহলে দেখো এখানে দেখো তুমি যখনই বলবা, যেমন ধরো ভ্রমর কৃষ্ণ, তাহলে তুমি কার সাথে কার তুলনা দিচ্ছ বলো তো? ভ্রমরের ন্যায় কৃষ্ণ, এখানে উপমানকে তুমি যার সাথে তুলনা দিচ্ছ, যে উপমান, হ্যাঁ যে উপমান, তাকে মাঝে রাখবা, তারপর নেই, তারপর হচ্ছে তোমার সাধারণ গুণ। এই তো, যেমন ধরো কাজল কালো, তাহলে কি হবে? কাজলের ন্যায় কালো। এভাবে মনে রাখার দরকার নাই, যেটা সত্যিকার, যেটা তোমার আসল বিষয় সেটা মনে রাখো, বাকিগুলো আর সমস্যা হবে না। চরণ কমল, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অবাস্তব তুলনা। অবাস্তব তুলনা কি? চরণ, চরণ মানে হচ্ছে পা, আর কমল, আচ্ছা পায়ের সাথে কি কমল বা পদ্মের তুলনা করা হবে? পায়ের সাথে কি কমলের বা পদ্মের কোনো তুলনা হয়? হয় না। কিন্তু একটা জিনিস দেখো তো, চরণ কিসের নেই? চরণ কমলের নেই। কমলের নেই কি? সুন্দর হতে পারে, তারপর হচ্ছে কোমল হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই যে সুন্দর কোমল, এগুলো কি ছিল বলো তো? এগুলো ছিল সাধারণ গুণ। এখন দেখো তো উপমিত কর্মধারয়ে সাধারণ গুণের উল্লেখ আছে কিনা? সমস্ত পদে? সমস্ত পদে সাধারণ গুণের উল্লেখ নেই। যদি সাধারণ গুণের উল্লেখ না থাকে তাহলে কার সাথে কার সমাস হলো? উপমানের সাথে কার? উপমেয়র। এই তো দেখো এত কিছু পড়ানোর পরও কি বললো? বাস্তব তুলনা হচ্ছে উপমান, মিথ্যা তুলনা হচ্ছে উপমিত। কথা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে প্রথমে যেটা হয়েছিল উপমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে উপমানের সাথে কিসের? সাধারণ ধর্মের। আর এখন উপমিতর ক্ষেত্রে কি হচ্ছে? উপমানের সাথে উপমেয়র। এটা বুঝছো কিনা সেটা বলে। এটা না বুঝে খালি বাস্তব অবাস্তব বাস্তব অবাস্তব, এগুলো হচ্ছে তোমার ইউটিউবে যখন ছোট ছোট ভিডিও দেয় ভিউ বেশি হওয়ার জন্য, ওরা টাকা ইনকাম করার জন্য, আর্ন করার জন্য, তখন ওরা এভাবেই দেয়, ঠিক আছে। ঝামেলা লাগে, আমি আছি তো, আমি বলছি তো, এটা ক্লিয়ার করে দিব। এই তো, তাহলে দেখো চরণ কিসের নেই? চরণ হচ্ছে তোমার কমলের নেই। তারপর হচ্ছে পুরুষ, পুরুষ কিসের নেই? পুরুষ হচ্ছে সিংহের নেই, যেটা আমি একটু আগে বলেছিলাম যে কি নাম যেন ছিল, ভুলে গেলাম। অমিয়, অমিয় না, তৌফিক ছিল। তৌফিক কিসের নেই ছিল? সিংহের নেই ছিল, তাই না? তো এখানে তৌফিকের জায়গায় আমি কি লিখেছি? পুরুষ লিখেছি। কথা একটা কিনা? এই তো, তাহলে দেখো আমি এখানে অমিয় সিংহ না লিখে জাস্ট কি লিখলাম? পুরুষ সিংহ। ওই যে একজন বলেছিল যে পুরুষের সাথে কি তুলনা করা হয়? আমরা বলি না বাঘের বাচ্চা, তো ও কি আসলেই বাঘের বাচ্চা? কিন্তু তুলনাটা আমরা করছি, তাই না? উপমান আরেকটু বোঝানোর কিছু নাই, অন্তর। আমি বললাম কি জান্নাতুল দেখতে অন্তরের মতো, তুমি হচ্ছে তখন উপমান। কেন? আমি জান্নাতুলকে তোমার সাথে তুলনা করেছি। যার সাথে তুলনা করা হবে সেই হচ্ছে উপমান, যার সাথে তুলনা করব সেই হচ্ছে উপমান। চরণ কমলের মতো, কমল মানে হচ্ছে পদ্ম, তাহলে এখানে কমল হচ্ছে উপমান। আর চরণ কি? চরণ হচ্ছে যাকে তুলনা করা হয়েছে, উপমেয়। তাহলে চরণ কমল কি হলো? উপমান আর উপমেয় হলো। এখন আসো মনে রাখবা কিভাবে।
উপমিত কর্মধারয়ে কি তুলনা? অবাস্তব তুলনা। শেষ পর্যন্ত তোমাদের এটাই মনে রাখতে হবে। দেখো তাহলে চরণের সাথে কিসের তুলনা করছে? কমলের তুলনা করছে, যেটা কখনো হয় না। পুরুষ কিসের নেই? সিংহের নেই। বাহু কিসের নেই? লতার নেই। যদি এরকম থাকতো যে বাহু লতার নেই কি লম্বা বা সুন্দর বা কোমল, তাহলে যদি সেটা উল্লেখ করতো তখন কি হতো? তখন হতো উপমান। ঠিক আছে? এখন আসো এটা ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবা। তাহলে দেখো চরণ পূর্বপদ, পূর্বপদ যোগ কি হবে? পরপদ। তারপর হচ্ছে তোমার ন্যায় বা মতো। তাহলে দেখো তো চরণ কিসের নেই? চরণ কমলের নেই। এখন তুমি যদি বলো কমল চরণের নেই, হবে কি না বলো তো? তুমি তো বলছো শেষে ন্যায় হলেই হয়ে যাবে। কে যেন একজন বলছে যে শেষে ন্যায় হলেই হবে। হ্যাঁ, সাধারণ ধর্মটাই মেন পার্থক্য। এখন আসো চরণ কমলের নেই, তুমি বললা যে কমল চরণের নেই, হবে? তোমার সমস্ত পদে আছে চরণ কমল, কিন্তু তুমি বললা কমল চরণের নেই। কে যেন একজন বলছে সাথে পেছনে মানে শেষে নেই থাকলেই হয়ে যাবে। এখানে হচ্ছে তোমার উপমান কে সেটা খেয়াল করতে হবে। এখানে কার সাথে কার তুলনা দিয়েছে সেটা খেয়াল করতে হবে। কার সাথে কার তুলনা দিয়েছে সেটা খেয়াল করতে হবে। আবার দেখো কমল চরণের নেই হবে না, কেন? কারণ এখানে কার কথা কার সাথে কাকে তুলনা দিয়েছে? মূলত বলেছে চরণ কমলের নেই, তাহলে কমলের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে? তাহলে এটা তোমার খেয়াল রাখতে হবে। পূর্বপদ পুরুষ, তারপর হচ্ছে পরপদ সিংহের, তারপর হচ্ছে ন্যায় বা মতো। তাহমিনা কি বলেছে? আচ্ছা, বলছে তৌফিক সিংহের মতো হলে উপমিত হবার কথা। এখন তৌফিক আর সিংহ যখন থাকবে, বুঝতে পেরেছো? এই যে পুরুষ সিংহ যেমন বললাম, যদি আমি বলতাম তোমার যদি বলতাম তৌফিক বলবান, তখন কি হতো বলো তো? সবে বলো। আমি বললাম যে তৌফিক বলবান, তখন কি হতো বলো? উপমান। আর যদি বললাম তৌফিক সিংহ, তখন কি হবে বলো? তৌফিক সিংহ উপমিত। শেষ তো, বুঝছো কিনা এটা? এবার দেখো আমাদের যে উদাহরণগুলো বইতে সবকিছু আছে, তাহলে দেখো বাস্তব তুলনা বলতে এখানে কি বুঝাচ্ছে দেখো। বলছে কাজলের ন্যায় কালো, তাহলে কাজল আছে। রক্তের ন্যায় লাল, রক্ত কেমন লাল। বাহু লতার নেই, সরি এটা আবারও বলছি, তুষারের নেই শুভ্র, তাহলে তুষার শুভ্র। তাহলে দেখো এগুলো হচ্ছে বাস্তব তুলনা বুঝাবে। যারা কিচ্ছু বুঝো নাই এটা তাদের জন্য। আর এটা হচ্ছে কি অবাস্তব তুলনা বুঝাবে। অবাস্তব তুলনা কি? যেমন আমি বললাম যে ফুল কুমারী, তাহলে কুমারী কিসের নেই? ফুল কিসের নেই? কুমারীর নেই। তারপর হচ্ছে ধরো তোমার বাহুলতা, তাহলে বাহু কিসের নেই? লতার নেই। তাহলে বাহু, হাত কখনো কিসের নেই হয়? লতার নেই হয়? হাত কখনো কিসের নেই হয় না? লতার নেই হয় না। বুঝতে পেরেছ? হ্যাঁ, বেশি ঘাটলে প্যাচ লেগে যাবে। একদম ভালো কথা বলছো। এটাই হচ্ছে উপমিত কর্মধারয়। এখন আরেকটা জিনিস দেখো, তাহলে এখানে বলছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে তুমি যেটা বলছো যে হ্যাঁ এখানে ঠিক বলছো, ফুলকুমারী হচ্ছে কুমারী ফুলের নেই। ঠিক আছে? কুমারী ফুলের নেই। তারপর হচ্ছে তোমার সোনামুখ যেটা, সেটা হচ্ছে মুখ সোনার নেই। এরকম দুই একটাতে কি হবে একটু খেয়াল করে তোমার ব্যাস বাক্য করতে হবে। মাহির। রূপক কর্মধারয় দেখো অদৃশ্যমান প্লাস দৃশ্যমান মানে কি দেখো।
উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে সেটাকে রূপক কর্মধারয় সমাস বলে। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে আর উপমান পদ পরে বসে, আর সমসমান পদের রূপ বা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। মানে হচ্ছে উপমান আর উপমেয়কে এক ধরছে, একই ধরছে, অভিন্নতা কল্পনা করছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যেটা খেয়াল করবা, সেটা হচ্ছে পূর্বপদটা অদৃশ্যমান আর পরপদটা হচ্ছে দৃশ্যমান। তাহলে যে জিনিসটা অদৃশ্যমান, যে জিনিসটা নাই, অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখো যে জিনিসটা নাই সেই জিনিসটাকে কি দিচ্ছে? রূপ দিচ্ছে। রূপক কর্মধারয় কি করছে? যে জিনিসটা নাই, যে জিনিসটা দৃশ্যমান না, অদৃশ্যমান, সেই জিনিসটাকে রূপ দিচ্ছে। কিরকম দেখো, যেমন ধরো বিদ্যা রূপ ধন। তাহলে বিদ্যা কিসের মতো? বিদ্যা কিসের মতো? একেবারে ধনের মতো। বিষাদ রূপ সিন্ধু। তোমার বিষাদ, ধরো তুমি খুব হাসি খুশি মনে কথা বলছো, হ্যাঁ খুব খুশি, খুব এটা সেটা করতেছো, কিন্তু তোমার মনে কি গভীর বিষাদ, যেটা কি হচ্ছে না, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু সেটা কিসের মতো? একেবারে সিন্ধুর মতো। কিন্তু সিন্ধু আছে কিনা? আছে। ধন দেখা যায় কিনা? দেখা যায়। মাঝি, মাঝি দেখা যায় কিনা? মন মাঝি, মন রূপ মাঝি। মাঝি যেমন কি করে? তোমার একটা নির্দিষ্ট পথে নিয়ে যায়, নৌকা চালিয়ে চালিয়ে তোমার মনও কি করে? তোমাকে সেই পথে নিয়ে যায়। মাঝি এলোমেলো করলে যেমন তোমার পথ কি হয়ে যায়? আঁকে বাঁকে যায়। মন কি? মন যখন একবার এদিকে ছুটে একবার সেদিকে ছুটে, তোমার অবস্থাও কি হয়? বেগতিক হয়ে যায়। তাহলে এই যে মনকে কিসের সাথে তুলনা দিচ্ছে? কিসের রূপ, মানে কিসের বলছে? মন কিসের মতো? মাঝির মতো। মন আর মাঝিকে এখানে একই করে ফেলছে। ঠিক আছে? শোক, শোক কিসের মতো? শোকরূপ অনল। তাহলে কি একদম অনলের মতো, আগুনের মতো শোক। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার জীবন যুদ্ধ, শোক সাগর, বিদ্যাসাগর। তাহলে এগুলো সবগুলো কি করছে? তোমার অদৃশ্যমান কোনো বিষয়কে তোমার দৃশ্যমান রূপ দিচ্ছে। ঠিক আছে? তাহলে পূর্বপদ অদৃশ্যমান এবং পরপদ যদি দৃশ্যমান পায়, আমরা সেটা কি? সেটা হচ্ছে রূপক কর্মধারয়। ঠিক আছে কিনা? তাহলে এখানে দেখো উপমান এবং উপময়ের মধ্যে অভিন্নতা কল্পনা করে কি বলছে? বলছে রূপ বা ই যুক্ত হচ্ছে। তাহলে বিদ্যা রূপ ধন কি হলো? বিদ্যাধন। মন রূপ মাঝি, মন মাঝি। ঠিক আছে? ক্ষুধানল, ক্ষুধা কিসের মতো? অনলের মতো। সব পুরাই দিচ্ছে, করে না ক্ষুধা? এটা বুঝা গেছে? এই তিনটার মধ্যে কারো কোনো প্যাচ আছে বা ঝামেলা আছে? বলো। ঠিক আছে, থাকলেও সমস্যা নেই, রেকর্ডটা দেখে নিবা আবার। তাহলে এটা কি হবে? এটা আমরা ব্যাস বাক্য কিভাবে তৈরি করব? এটা হচ্ছে আমাদের তোমার পূর্বপদ, পূর্বপদের সাথে যে রূপ যুক্ত হবে, তারপর হচ্ছে কি যুক্ত করব? পরপদ। তাহলে পূর্বপদ বিদ্যা, রূপ, তারপর হচ্ছে ধন। ঠিক আছে? নেক্সট আসো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা কি বলেছিলাম? পরপদ প্রাধান্য পাবে, তারপর হচ্ছে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ হবে। তোমরা সবসময় যে কোনো সময় ব্যাস বাক্য করার সময় কোনটা আগে পরে এটা না দেখে যেটা দেখবা সেটা হচ্ছে তোমার অর্থটা একই রকম থাকে কিনা। অর্থ যদি একই রকম থাকে তাহলে তো তোমার আর সমস্যা হচ্ছে না। তাহলে দেখো বিভক্তি লোপ পেলে কি হবে? তৎপুরুষ হবে, আর পরপদ কি হবে? প্রাধান্য থাকবে। যেমন পূর্বপদের বিভক্তি লোপ পাবে, তারপর হচ্ছে পরপদ প্রাধান্য পাবে, আর ছড়া হচ্ছে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে বিভক্তি তোমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। যেই সমস্ত পদে ব্যাস বাক্যের যে বিভক্তিটা লোপ পাবে সেটার নাম অনুসারে সেই তৎপুরুষ সমাস হবে। যদি দ্বিতীয় বিভক্তি লোপ পাই তখন আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি লোপ পেলে বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে? তারপর আসো তাহলে এখানে দেখো আমরা কত প্রকার পাচ্ছি? আমরা টোটাল তৎপুরুষ সমাস আমরা টোটাল
9 প্রকার পাচ্ছি। তাহলে দেখো প্রথমে যেটা চলে আসছি আমরা, পূর্ব পদে যদি দ্বিতীয় বিভক্তি লোপ পায় তাহলে সেটাকে আমরা কি বলছি? দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় বিভক্তি কি? কে রে, যে সমাস হবে তাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস বা কর্ম তৎপুরুষ সমাস বলছি। কে যেন বলছিল এটার আরেকটা নাম কি, তাই তো? তাহলে দেখো দুঃখ প্রাপ্ত কি হবে? দুঃখকে প্রাপ্ত, এই যে কে বিভক্তিটা লোপ পাচ্ছে। বিপদাপন্ন কি হবে? বিপদকে আপন্ন। আম কুড়ানো কি হবে? আমকে কুড়ানো। একইভাবে তোমার ধরো রথ চালানো কি হবে? রথকে চালানো। তারপর হচ্ছে তোমার কলা বেচা কি হবে? কলাকে বেচা, ঠিক আছে? জল সেচন, জলকে সেচন। পুত্রলাভ, পুত্রকে লাভ, এই তো। এগুলো হচ্ছে বেচার মধ্যে চন্দ্রবিন্দু নেই, এগুলো হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখানে একটা বিষয় তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে, তাহলে তো এটা দেখেই বুঝে যাবা দ্বিতীয় তৎপুরুষ সমাস কোনটা। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্যাপ্তি অর্থে তোমার কি হবে? ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ব্যাপ্তি মানে কি? যেটা ধরো চলমান, কিরকম? চিরকাল ব্যাপিয়া সুখী, মানে সে সারা জীবন ধরেই সুখী, তখন কি হবে? চিরসুখী। এই যে ব্যাপিয়া, তাহলে কি হচ্ছে এটার জন্য? এটা কোন সমাস হবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে? একইভাবে ধরো চিরকুমারী, অনেকে থাকে না, বা চিরকুমার, তাহলে কি হবে সেটা? চিরকাল ধরে সে কি কুমার, বা চিরকাল ধরে সে কুমারী। তারপর ধরো ক্ষণকাল, ক্ষণকাল ধরে স্থায়ী, তাহলে এটা কি হচ্ছে? এগুলো হচ্ছে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সহজ পূর্বপদে দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি লোপ পেয়ে যে সমাস হবে সেটাই হচ্ছে তোমার তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন মন গড়া, কষ্টার্জিত, মধুমাখা। তাহলে দেখো তো কি হবে? মন গড়া, মন দ্বারা গড়া, কষ্টার্জিত, তোমার কষ্টের দ্বারা কি হবে? অর্জিত। মধুমাখা, মধুতে মাখা, তাহলে দেখো এগুলো কি হচ্ছে? তোমার মধু দিয়ে মাখা। তাহলে এগুলো হচ্ছে যেহেতু তোমার দ্বারা দিয়া কর্তৃক লোপ পাচ্ছে সেহেতু এগুলো হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তো তৃতীয় তৎপুরুষ সমাসের কয়েকটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে যখন তুমি উন, উন মানে হচ্ছে কম, ঠিক আছে? হীন, এটা তো জানো, শূন্য। প্রবৃত্তি শব্দ উত্তর পদ হলেও তোমার কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন ধরো একন, একন মানে কি? এক দ্বারা উন, মানে কি? এখানে এক তোমার কম। আমি ধরো বললাম যে 4000-এর চাতে এক কম, 3999। এটা না বলে আমি কি বললাম? 3999। এটা না বলে আমি কি বললাম বলো তো? একন কত হবে? 4000, মানে এক কম, ঠিক আছে? বিদ্যাহীন, তাহলে বিদ্যা দ্বারা কি হবে? হীন। উপকরণ বাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। উপকরণ স্বর্ণ, হীরক, চন্দন, এগুলো তাহলে কি? উপকরণ। তাহলে কি হবে? স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, হীরক খচিত, হীরক দ্বারা খচিত, ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা। তাহলে আমরা কি কি পাচ্ছি? তোমার তৃতীয়ার ক্ষেত্রে দ্বারা দিয়া কর্তৃক তো পাচ্ছি, সেই সাথে আমরা এই যে উন, হীন, শূন্য, এগুলো আমরা কি করতে হবে? মনে রাখতে হবে। তারপর আসো চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্বপদে চতুর্থী বিভক্তি তোমরা জানো, কে রে, তারপর হচ্ছে জন্য, নিমিত্ত, কোনো কিছুর জন্য বা কোনো কিছু নিমিত্ত, কিংবা ধরো যখন তুমি দেখবা ভক্তি, এই ধরনের ক্ষেত্রে তোমার কি হবে? লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন ধরো গুরু ভক্তি, তাহলে এখানে কি হবে? গুরুকে ভক্তি। তারপর ধরো দেব দত্ত, তাহলে কি হবে? দেবকে দত্ত। এই ক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ না হয়ে কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর আসো বসত বাড়ি। তাহলে এই বাড়িটা কেন তৈরি করা হয়েছে? বসত বাড়িটা কিসের জন্য? থাকার জন্য।
তাহলে বসতের জন্য বাড়ি, বসতের জন্য বাড়ি। দেশপ্রেম, নিমিত্তে, নিমিত্ত বা জন্য, দেশপ্রেম, তাহলে দেশপ্রেমটা কিসের জন্য? দেশের জন্য প্রেম। যেমন ধরো তোমরা এখানে ডাক্তার যারা আছো, আছে না শিশু বিভাগ, এই বিভাগ সেই বিভাগ, আছে না? তাহলে এই যে শিশু বিভাগটা কাদের জন্য? শিশুদের জন্য বিভাগ। তাহলে এটা কি হবে বলো তো? শিশুদের জন্য বিভাগ। তাহলে এটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। বুঝা গেছে? তোমার যখন ভক্তি, কোনো কিছুর জন্য, নিমিত্ত, যখন তুমি ভক্তি করবা কোনো কিছু, যেমন ধরো তুমি এই যে গুরু ভক্তি, তাহলে ভক্তিটা আসছে এখানে কাকে ভক্তি? গুরুকে ভক্তি। তখন এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার কোনো কিছুর, এই যে ভক্তিটা কিসের জন্য? মূলত গুরুর জন্য ভক্তি। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর দেখো পূর্বপদে পঞ্চমী বিভক্তি, হতে, থেকে, চেয়ে, এগুলো জানো তোমরা, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, যাতে বেশিরভাগই মুখস্থ আছে আমি জানি। তারপর দেখো দেশকে প্রেম বলি কিছু আছে নাকি দেশের জন্য প্রেম আছে? ডাক্তার নাহিদ, ধরো তুমি তোমার প্রেমিকার জন্য কি আছে? প্রেম আছে। ধরো তোমার প্রেমিকার নাম হচ্ছে পূর্ণিমা, তুমি কি বলবা? পূর্ণিমাকে প্রেম। তাহলে দেখো হতে, থেকে, চেয়ে ইত্যাদি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় সেটা হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন বিলাত ফেরত, তাহলে কোত্থেকে ফেরত? বিলাত হতে ফেরত, পঞ্চমী তৎপুরুষ। পাপ মুক্ত, কোত্থেকে মুক্ত? পাপ থেকে মুক্ত। আগা গোড়া, আগা থেকে গোড়া। তারপর হচ্ছে, আচ্ছা একটা জিনিস, এখন তুমি একটা জিনিস দেখো তো বুঝো কিনা। যেমন একটু আগে আমরা যে মধ্যপদ লোপী কর্মধারয় পড়েছিলাম, সেখানে মধ্যপদটা লোপ পেয়েছিল, সেখানে তোমার কি কি ছিল? চিহ্নিত ছিল, যেমন বলেছিলাম যে সিংহ চিহ্নিত আসন, কিংবা ধরো তোমার সাহিত্য বিষয়ক সভা। হ্যাঁ, এই ধরনের যে শব্দগুলো, ওগুলো আর এগুলোর সাথে তোমরা পার্থক্য করতে পারবা তো? কারণ তখনই তুমি কি করতে পারবা? তৎপুরুষ সমাস আর কর্মধারয় সমাসটা বুঝতে পারবা। সেখানে কিন্তু কি ছিল না? তোমার বিভক্তি ছিল না। যদি তোমার বিভক্তিটা তোমার কি হয়? যদি তোমার বিভক্তিটা মুখস্থ থাকে তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, আরেকজন বলছে পাপ থেকে হতে, হতে থেকে চেয়ে, যেটাই হোক না কেন তোমার কি হবে? পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ, এখানে শুধু বিভক্তি লোপ পাবে, সেই সাথে পরপদটা প্রধান হবে। ঠিক আছে? এখন তুমি যদি না বুঝে মুখস্থ করা তোমার অভ্যাস হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার তো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। মুহাইমিন, বুঝতে পারছো? এখন তোমার ধরো তুমি বুঝতে পারতেছো না কোনো কিছু, এরপর আরও রেকর্ড দেখলেও বুঝবা না, বই দেখলেও বুঝবা না, সেক্ষেত্রে তোমার মুখস্থ করা ছাড়া আর কোনো এ নাই। ধরো বন্ধন মুক্ত, কি হবে? বন্ধন থেকে, হ্যাঁ ব্যাস বাক্য থেকে অনেক সময় প্রশ্ন আসে, খুব কম, 35 থেকে এই পর্যন্ত একটা প্রশ্নই ছিল, সেটা হচ্ছে বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন, এরকম একটা প্রশ্ন ছিল। আর না হয় বেশিরভাগই তোমার সমস্ত পদ দিয়ে আসে। যেমন তোমার বন্ধন মুক্ত, তাহলে কি হবে? বন্ধন হতে মুক্ত। ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া। জেল খালাস, জেল হতে খালাস। স্কুল পালানো, স্কুল হতে পালানো। তাহলে এগুলো কি হবে? সবগুলি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। 10টায় ব্রেক দিব বলছিলাম, আর 8 মিনিট। ষষ্ঠী তৎপুরুষ সমাস দেখো, পূর্বপদে ষষ্ঠী বিভক্তির র এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। তাহলে দেখো তো, চা বাগান কি হবে বলো তো? চা বাগান হচ্ছে চায়ের বাগান, তাহলে এখানে কি হচ্ছে?
ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে এবং এজন্য এটাকে আমরা বলছি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর আসো কোনটা দ্বিতীয়া কোনটা তৃতীয়া যদি না আসে, ধরো আমার তো পড়াতে হবে, এখন যে কোনোভাবে আসতে পারে, হ্যাঁ, যে নিচের কোনটি তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস আসতেই পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি তোমার কর্মধারয় থেকে তোমার প্রকারভেদগুলো থেকে আসছে, বহুব্রীহি থেকে তোমার প্রকারভেদ থেকে আসছে। এই ধরনের মানে ছোটোখাটো প্রশ্ন করিও না, ঠিক আছে, ক্লাসের মাঝখানে। এখানে আসবে বলেই তো পড়াতে হচ্ছে, আর না আসলে তো নাই। যেমন রাজপুত্র রাজার পুত্র, শ্বশুর বাড়ি হচ্ছে শ্বশুরের বাড়ি, তারপর হচ্ছে তোমার ছাত্র সমাজ ছাত্রের সমাজ, একইভাবে তোমার দেশ সেবা, তাহলে কি হবে দেশের সেবা, ছবি ঘর ছবির ঘর, তারপর হচ্ছে তোমার জনকণ্ঠ জনের কণ্ঠ, হ্যাঁ, বিশ্বকবি বিশ্বের কবি, এগুলো অনেক সময় আসে, বিশ্বকবি বিশ্বের কবি। তারপর হচ্ছে তোমার ধরো ঘাসফুল ঘাসের ফুল, দল নেতা দলের নেতা, তাহলে এগুলোতে কি হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে এবং এগুলো হচ্ছে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন আসো ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে তোমার রাজাস্থলে কি হবে, অনেক সময় সমস্ত পদে রাজ হয় পিতা মাতা, ভ্রাতাস্থলে পিতৃ মাতৃ ভ্রাতৃ হয়, যেমন দেখো গজনীর রাজা, তাহলে কি হবে গজনীরাজ। একইভাবে একটু আগে আমরা পড়েছিলাম রাজার পুত্র, তখন কি হবে রাজপুত্র, তাহলে গজনীর রাজা, তাহলে গজনীর রাজা হবে না, কি হবে তোমার গজনী রাজ, ঠিক আছে, গজনী রাজ, রাজার পুত্র রাজ, পিতার ধন তাহলে পিতৃধন, ঠিক আছে, মাতার সেবা মাতৃসেবা, ভ্রাতার স্নেহ তাহলে কি হবে ভ্রাতৃস্নেহ, পুত্রের বধূ পুত্রবধূ, এগুলো তো আমরা জানি, আমরা দেখলেই বুঝে যাবো, তাই না। তারপর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আরো কিছু কিছু আছে, যেমন ধরো তোমার পূর্বপদে কি থাকলে তোমার তুল্য নিভ প্রায় প্রতিম হয়, এসব শব্দ থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। যেমন ধরো পত্নীর সহ, পত্নীর সহ, এখানে শুধু সটা আসছিল, তাহলে পত্নী সহ, কন্যার সহ কন্যা সহ, সহোদরের প্রতিম সদর প্রতিম বা সদর প্রতিম। আর কালের কোনো অংশবাচক শব্দ পরে থাকলে সেটা পূর্ব বসে, কিরকম পূর্বে বসে দেখো অন্যের পূর্বভাগ, আমরা জানি পূর্বাহ্ন, পূর্বাহ্নের তাহলে ব্যাসবাক্য কি হবে অন্যের পূর্বভাগ, অন্যের পূর্বভাগ, ঠিক আছে। আরও আছে, যেমন ধরো রাজি গ্রাম বৃন্দ গণ যূথ প্রভৃতি সমষ্টিবাচক শব্দ থাকলে কি হবে দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ছাত্রের বৃন্দ ছাত্রবৃন্দ, গুণে গ্রাম গুণগ্রাম, হস্তির যূথ হস্তিযূথ। তারপর হচ্ছে অর্ধ থাকলে সেটা কি হয় দেখো পথের অর্ধ অর্ধপথ, সেটা হচ্ছে সেটা আগে চলে আসে। দিনের অর্থ কি হবে অর্ধদিন। তারপর দেখো শিশু দুগ্ধ, এগুলো হচ্ছে তোমার স্ত্রীবাচক পূর্বপদ, পুরুষবাচক হয় কিরকম দেখো মৃগীর শিশু, কিন্তু এখানে কি সমস্ত পদে হচ্ছে মৃগ শিশু, কিন্তু তোমার ব্যাস বাক্যে হচ্ছে মৃগীর শিশু। একইভাবে ছাগির দুগ্ধ দেখো সমস্ত পদ হচ্ছে ছাগ দুগ্ধ, কিন্তু তুমি যখন ব্যাস বাক্য করবা তখন হচ্ছে ছাগির দুগ্ধ। ব্যাস বাক্যের রাজা শব্দ থাকলে এটা অলরেডি বলে ফেলেছি, পথের রাজা হচ্ছে কি রাজপথ, হাঁসের রাজা রাজহাঁস। আচ্ছা পিনাক, হস্তিযূথ মানে কি? সপ্তমী তৎপুরুষ সমাস দেখো পূর্বপদে এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে ওরা।
সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে কি হবে, পূর্বপদে তোমার সপ্তমী বিভক্তি এ ওতে লোপ পাবে। যেমন তোমার গাছ পাকা, তো যে জিনিসটা তোমার ঘরে পাকবে সেটাকে নিশ্চয়ই তোমার গাছ পাকা বলবে না, তাহলে এটা কোথায় পাকছে, গাছে পাকছে, তাহলে গাছের সাথে কি হবে, এ হবে, গাছে পাকা, তাহলে গাছে পাকা, তাহলে এই যে এ, তাহলে কি হচ্ছে, এই বিভক্তি লোপ পাচ্ছে, এজন্য এটা সপ্তমী তৎপুরুষ। মন মরা মানে কি, তুমি মনে মরা, তোমার মনটা মরে গেছে। ঘাড় ধাক্কা, ঘাড়ে ধাক্কা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা শব্দ দেখলেই বুঝবা যে কোনটা আসলে কি হচ্ছে, কোন বিভক্তিটা লোপ পাচ্ছে, কীরকম। যেমন ধরো এখানে আছে ঘাড় ধাক্কা, হ্যাঁ, এখন আসো, ঘাড় ধাক্কা মানে কি, ঘাড় দিয়ে ধাক্কা, মানে তুমি ঘাড় দিয়ে কোনো কিছু একটা ধাক্কা দিবা, অথবা ঘাড়কে ধাক্কা, কি হবে বলো তো, ঘাড় ধাক্কা কি ঘাড়ে ধরে ধাক্কাটা দিচ্ছে না। তাহলে যেই সব তৎপুরুষ সমাসই হোক না কেন, তোমরা বিভক্তিটা দেখলে বুঝে যাবা না, মানে ওই শব্দটা দেখলে, সমস্ত পদটা দেখলে তোমরা কি করতে পারবা, বুঝে যাবা। যেমন ধরো আছে তোমার, ধরো যে কোনো, এখানে আছে ধরো মন মরা, তোমার মন দিয়ে মরা বা মন দ্বারা মরা, মনেতে মরা, হ্যাঁ কোনটা হবে, তাহলে মনে মরা, দেখলেই তো কি বুঝা যাচ্ছে, তাই না। যেমন ধরো মাথা ব্যথা, মাথা ব্যথা কি তাহলে মাথা দিয়ে ব্যথা, মাথা ব্যথা কি হবে, মাথা ব্যথা, মাথায়, মাথায় ব্যথা, তাহলে মাথায় ব্যথা হলে এখানে কি হচ্ছে, অন্তস্থ, সপ্তমী তৎপুরুষ। জলমগ্ন, জল মগ্ন কি হবে, জলে মগ্ন। বস্তা পচা, ধরো একটা জিনিস কিসে পচে গেছে, বস্তাতে পচে গেছে, তাহলে কি হবে, বস্তায়। এগুলো টানতেছি না কেন, এগুলোর জন্য শুধু শুধু কি হবে, সময় নষ্ট হবে, মানে 100টা উদাহরণ দেওয়ার কোনো যুক্তি নাই। বস্তায় পচা, তাহলে কি হচ্ছে তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন ধরো গৃহবাস, গৃহবাস কি হবে, গৃহে, গৃহে বাস, সপ্তমী তৎপুরুষ। এই তো, গ্যাপ দিচ্ছি, এখন বরাবর 10টা 15-তে ক্লাস শুরু হবে।